বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাতে সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনের বৈঠকে বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা ফিরিয়ে আনা, আগামী নির্বাচনের পরিকল্পনা ও দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান সহ নানা বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় বিশ্বের বিভিন্ন নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জার্মান মন্ত্রীকে বলেন, নতুন বাংলাদেশের কথা নিয়ে আলোচনা হলে পরিচ্ছন্ন বাংলাদেশের কথা আসে। That I have been raising in Bangladesh, and I want to share it with also ASEAN countries. What kind of future that we see for ourselves as a region, as a country? We follow the same footsteps that the West has done as a success and same development paradigm that we have learned. And I'm always saying, no, that's not the way we should do. We should create our own. তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট এবং জাহাজ চলাচল সহ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। It makes a lot for Bangladesh. That's the Rohingya issue, and so you have to succeed, make it happen, and we are all with you. At 171 million people in Bangladesh, wish you all the success. উপদেষ্টা বলেন, সব দেশ একসঙ্গে কাজ করলে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ। এদিকে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তিনি। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেছেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা শুধু দেশে ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। বলেন, প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় এবং পরে যে ঋণ নিয়েছে তার পরিশোধ করেনি। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে সুপারিশ করেন বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার এবং দেশে ফেরানোর জন্য IMF এর সাহায্য নিতে পারে। ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে 2018 এর নির্বাচনের দিনের ভোট রাতে করার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন সহ জড়িত সবার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এ বিষয়ে অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে কয়টি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন, সে নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে প্রশ্নবিদ্ধ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুরু থেকেই বিরোধী দলগুলো এটিকে নিশি রাতের ভোট বলেই অভিযোগ করে আসছিল। যদিও সে সময় তদন্ত তো দূরে থাক, এ বিষয়ে কথা বলতেও দেখা যায়নি কোনো সংস্থাকে। পট পরিবর্তনের পর এবার সেই নির্বাচনে জড়িতদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মূলত আর্থিক লেনদেনের মাধ্যমে যারা আওয়ামী লীগকে জয়ী করতে সরাসরি ভূমিকা রেখেছে তাদের বিষয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ আনা হয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক নির্বাচন কমিশনের সদস্য, পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা HT ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল
আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল। নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। 139 কোটি 74 লক্ষ টাকারও বেশি লেনদেন পূর্বক, হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারের সহযোগী সন্দেহে বেক্সিমকো গ্রুপের আকাশ ডিজিটাল টিভির সিইও তারেক আলমকে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে, আর জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন ডক্টর মঈন খান। বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করেছে। টাইম ম্যাগাজিন, বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের সামনে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো জোট নিয়ে দুশ্চিন্তা করছে না বিএনপি। এখানে কনসার্নের তো কিছু না। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে। জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনারা কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়তো না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভিসা থাকলেও যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, আগামী মার্চের মধ্যে তাদেরকে ধাপে ধাপে পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সকালে রাজধানী কারওয়ান বাজার এবং প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধের পর উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন বিক্ষোভকারী শ্রমিকরা। তবে মার্চের মধ্যে শ্রমিক পাঠাতে ব্যর্থ হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনাদের শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। ভিসা থাকলেও গত বছরের 31 মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেননি। রিক্রুটিং এজেন্সিগুলো শুধু আশ্বাস দিলেও টাকাও ফেরত দিচ্ছে না বলে অভিযোগ তাদের। যাদের ই ভিসা হয়েছে, যাদের মেন পাওয়ার হয়েছে, যাদের ভিসা কমপ্লিট, এদের মালয়েশিয়া নিয়ে যেতে হবে। আমাদের এই দাবি, একটাই দাবি, 18,000 লোক। তো আমাদের দাবি একটাই যে আমরা সামনে ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে আমরা যেতে চাই। বুধবার সকাল 9:30 থেকে 1.5 ঘন্টা ব্যস্ততম সড়কটি অবরোধ করে রাখা হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। এ সময় তাদের একটি প্রতিনিধি দল দেখা করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে, আশ্বাস দেন সমস্যা সমাধানের। পরে মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান, আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের পাঠানো হবে। আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে, আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান আন্দোলনকারীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা প্রয়োজনীয় সংস্কার করতে না পারলেও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের দালিলিক প্রতিশ্রুতি নিতে পারে। এর ফলে নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে পারবে জনগণ, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। দেশকে গণতান্ত্রিক করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন, সংস্কার এবং জাতীয় ঐক্য নিয়ে মুকসিবুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের পতন হয়। নতুন বাংলাদেশ গঠনে তৈরি হয় জন আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন এদেশের মানুষ। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এত বেশি এবং এত বেশি প্রত্যাশা, একটা কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো সম্ভবই না, এমনকি একটা নির্বাচিত সরকারের পক্ষেও খুব দ্রুত এত রকমের পরিবর্তন আনা সম্ভব নয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে একটু আকাশচুম্বী এক্সপেকটেশনের থেকে একটু গ্রাউন্ড রিয়ালিটিস এর দিকে নিয়ে আসা। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু কবে হবে নির্বাচন আর কতটুকু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, এসব বিষয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মত ঐক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। 2 টার্মে প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট থাকবে, কিংবা ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, 2 কক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট। এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে মত ঐক্য হতেই পারে। কিছু সুপারিশ আছে যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, তো সেই জন্যই তো ঐক্যের আলোচনা করা। একটা সংবিধান এমনভাবে রচনা করতে হবে যেটাকে নিয়ে খুব বড় ধরনের সমালোচনা করার কোনো সুযোগ নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতান্ত্রিক চর্চাটা আমরা সবসময় করতে পারি না। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার সব থেকে বেশি দরকার, কারণ রাজনৈতিক দলগুলাই হচ্ছে রাজনীতিকে পরিচালনা করবে। অতএব রাজনৈতিক দলগুলোকে আরো বেশি এদিকে মন দিতে হবে যে তারা যাতে নাকি তাদের ভিতরে গণতন্ত্র থাকে। সেই সাথে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা সব সংস্কার করতে না পারলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের পথে হাঁটতে পারে। আমরা যদি আগামী নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত্য সংস্কারের ইস্যুগুলোতে করে ফেলতে পারি এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা সম্মত দলিলে স্বাক্ষর করাতে পারি, এবং সেইটা হবে মানে জনগণের কাছে একটা বড় পুঁজি, বড় হাতিয়ার, যেটা দিয়ে জনগণ যদি কোনো দল ক্ষমতা যাওয়ার পর এগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করার একটা শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান কিন্তু তৈরি হবে। বর্ষিয়ান এই 2 রাজনীতি বিশ্লেষক মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, অর্থনীতির চাকা সচল রেখে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ঔষধ, মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা সহ বেশ কয়েকটি পণ্যের উপর আরোপিত ভ্যাটের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এনবিআরের দেওয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনা নিয়ে বৃহত্তর জনস্বার্থে এসব পণ্য এবং সেবার মান
ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার কমিয়েছে এনবিআর। সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার 2.4% রাখা হয়েছে। এছাড়া দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে মোবাইল ফোনের সিম অথবা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বাড়তি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন নেই, তাই আমদানি করে বাজার নিয়ন্ত্রণের উপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ এবং মূল্যায়ন কমিটি এফপিএমসি সভা শেষে এসব বলেন তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর স্বার্থে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান বা আইএমএফ এর পরামর্শ দেবার কোনো সম্পর্ক নেই বলে জানান উপদেষ্টা। আর চালের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে দাবি করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। অকাল বন্যার কারণে সরকারের লক্ষ্য অনুযায়ী আউশ ও আমন ধান সংগ্রহ করা যায়নি। সামনে বড় মৌসুম হলেও লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান খোদ মন্ত্রণালয়। তাই G2G ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে ঘাটতি মেটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। বলেন, বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে মজুদ বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়, তারা নানা রকম ম্যানিপুলেট করতে চেষ্টা করে। তখন আমরা সাথে সাথে OMS এর মাধ্যমে বা অন্য মেকানিজমের মাধ্যমে বাইরে বিক্রি করি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের কোনো সম্পর্ক আছে কিনা। কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করো। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF এ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো তো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। এখন দেশে 9 লাখ টন চাল ও 3 লাখ টন গমের মজুদ আছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, চাল ও গম মিলিয়ে আরও 10 লাখ টন আমদানি নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রায় 25 লক্ষ টন বড় উৎপাদন হয়, 25 লক্ষ টন বড় চাল উৎপাদন হয়। আমরা ওটার উপর নির্ভর করছি এবং ওটাকে গুরুত্ব দিচ্ছি আর কি। এবং অ্যাজ ওয়েল আমাদের সকল যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতিও আছে। দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। আরও যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। ইতোমধ্যেই মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে এবং ভিয়েতনাম থেকেও সরকার 1 লাখ মেট্রিক টন চাল আনতে চায় বলে জানান খাদ্য উপদেষ্টা। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। সাইবার বুলিং সহ সমালোচিত 9টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। বুধবার রাজধানীর আগারগাঁয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সন্ত্রাস বিরোধী ধারা 27 বাদ দিয়ে যৌন হয়রানি যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে 26-এর সাইবার বুলিং সম্পর্কিত ধারাটিও। এছাড়া 8-এর 3 উপধারায় কন্টেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সেই কন্টেন্ট জনসম্মুখে উপস্থাপন করার বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের মহাপরিচালকের একক ক্ষমতা খর্ব করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেসরকারি পর্যায়ে বিশেষজ্ঞদের যুক্ত রাখার বিধান করা হচ্ছে। এছাড়া সমালোচনার মুখে সাইবার ডিভাইস জব্দ করা 24 ঘন্টার মুখে আদালতে উপস্থাপন, বিনা ওয়ারেন্টে পুলিশি হয়রানি বন্ধে সেটি শুধু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বা গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বিকৃত করাকে অপরাধ হিসেবে সংযুক্ত করা হয়েছে। শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাপী 75টি দেশেরও বেশি দেশে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের বাংলাদেশি সংস্করণ। জনপ্রিয় অনুষ্ঠানটি আগামী 27 জানুয়ারি থেকে সম্প্রচারিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল NTV-তে। প্রতি সোমবার রাত 9:30টায় সম্প্রচারিত হবে বিশ্ব নন্দিত এই অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ। সাদরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 75টিরও বেশি দেশের মানুষের মন জয় করেছে গেম শো ফ্যামিলি ফিউড। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় পারিবারিক সম্পর্ক ও বন্ধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো।
কার ফোন কল আপনি এড়ানোর চেষ্টা করেন। আর এই অনুষ্ঠান দেশের দর্শকদের কাছে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ নিজেদের পর্দায় প্রচারিত হবে আগামী 27 জানুয়ারি থেকে। এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি খুব সহজেই দর্শকরা বঙ্গের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও উপভোগ করতে পারবেন। সবসময় এনটিভি নতুন নতুন রিয়েলিটি শো এবং যেসব রিয়েলিটি শো বাংলাদেশ সোফার ক্লিক করেছে এগুলো হচ্ছে এনটিভিতেই, মানে ম্যাক্সিমাম শোগুলো এনটিভিরই করা। তো আশা করছি এই শোটাও হচ্ছে এনটিভির দর্শকরা দেখবে এবং হচ্ছে এটা পিক করবে। বিদেশে যা যা বড় হিট শো আছে আমরা বাংলাদেশে আনতে চাচ্ছি। আমার মনে হয় যে এই ধরনের শো বাংলাদেশে অনেক কাজ করবে, আর আমাদের অডিয়েন্সটা চাচ্ছে যে হাই কোয়ালিটি শো দেখতে। আর দর্শকদের জন্য এরকম একটি অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদও। We are really very glad to be with them. আপনারা জানেন যে এনটিভি বাংলাদেশের ইতিহাসে রিয়েলিটি শোর এক অনন্য ফিউচার আছে। আমাদের অনেকগুলো এনটিভির যে রিয়েলিটি শোগুলো আছে তা নিয়ে দর্শক শ্রোতারা এখনও মুখে মুখে কথা বলে। এরকম গ্লোবালি অনুষ্ঠান ফ্যামিলি ফিয়েটার মতো আমাদের বাংলাদেশে প্রচারিত হচ্ছে। আমরা বঙ্গর সাথে বঙ্গ এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছি বাংলাদেশে। তো আমরা চাই এরকম গ্লোবাল প্রোগ্রাম আরও আসুক বাংলাদেশে, আমাদের টিভি ইন্ডাস্ট্রি সমাদৃত হোক। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি হোপফুল আমাদের এই কন্টেন্টের ব্যাপারে, ফ্যামিলি ফিয়েটার ব্যাপারে আমরা অনেক আশাবাদী। ডাবরের পরিবেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অনুষ্ঠানটি মোট 24 পর্বে সাজানো হয়েছে। মোট 3 রাউন্ডে প্রতি পর্বে 2টি পরিবার মুখোমুখি হবে এই অনুষ্ঠানে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন তিনি। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা শুধু দেশের ব্যাংকিং খাত থেকেই প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। বলেন, প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় এবং পরে যে ঋণ নিয়েছে তা আর পরিশোধ করেনি। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে সুপারিশ করেন বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার এবং দেশে ফেরানোর জন্য IMF-এর সাহায্য নিতে পারে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনা প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি EBRC-র কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে রাজধানী সহ দেশের উত্তরের বিভিন্ন অঞ্চল। সূর্যের দেখা না মেলায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। এতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার মানুষ। সেসব খবর জানতে যাচ্ছি নীলফামারীতে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন। সিথুন, নীলফামারীতে আজ শীতের তীব্রতা আপনি কেমন দেখছেন? খেটে খাওয়া মানুষের জীবনে কেমন প্রভাব পড়ছে? গত 4 দিন ধরেই নীলফামারীতে তীব্র শীত, ঘন কুয়াশা এবং ঝিরঝিরে শিশির বিন্দু পড়ায় একেবারেই জনজীবনে নাভিশ্বাস নেমেছে। আজ সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে আমাদের জানিয়েছে
আকাশে মেঘের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রাও বাড়তে পারছে না এবং তাপমাত্রার চেয়ে শীত বেশি অনুভূত হচ্ছে। এই মেঘটা কেটে গেলেই কিন্তু তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতাও অনেকটা কমবে। আর এই শীতে সরিষা এবং গমের কিছুটা ভালো হবে, আর আলু এবং বীজতলার ক্ষতি হচ্ছে। আর ভুট্টার কিন্তু ততটা সমস্যা না হলেও আর শীত বাড়লে আরও সমস্যা হবে। আমরা দেখতে পাচ্ছি একটি ভুট্টার ক্ষেতে দেখছি ভুট্টার ক্ষেতে কৃষকরা চাষিরা পরিচর্যা করছে, স্প্রে করছে যাতে কোনো রোগ বালাই আক্রমণ করতে না পারে, শীতের তীব্রতায় যেন ক্ষতি না হতে পারে। দেখছি যে কৃষকরা সেই ভোরবেলা থেকেই তারা কাজ শুরু করেছে। এখন সকাল 10টা বাজে, তারপরেও আপনারা কিন্তু ক্যামেরায় নিশ্চয়ই দেখছেন একেবারেই কুয়াশা আচ্ছন্ন রয়েছে আমার পিছনে। এই শীতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট রয়েছে এই খেটে খাওয়া মানুষগুলো। এই তীব্র শীতে আপনারা ক্যামেরায় দেখলেন তারা কষ্ট করে তাদের ক্ষেত পরিচর্যা করছে। এছাড়াও যারা রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর এবং বিভিন্ন খেটে খাওয়া যেই মানুষগুলো রয়েছে তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। তারা কাজের সন্ধানে বের হলেও কিন্তু কাজ পাচ্ছে না, এজন্য তারা আর্থিক কষ্টে রয়েছে, পরিবার পরিজন নিয়ে তাদের কষ্টে থাকছে কথা। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ শীতের তথ্য। নীলফামারী থেকে শীতের খবর জানছিলাম। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কাশিমপুর কারাগারের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, কখন ছাড়া পাবে বিডিআর সদস্যরা? পরিবারের সদস্যরা বাইরে যারা আছেন তারা কি বলছে? কথা যারা যে সকল বিডিআর সদস্যরা কাশিমপুর কারাগারে ছিলেন তাদের মুক্তির বিষয়ে কাগজপত্র ইতিমধ্যেই গতকালকেই সমস্ত কাগজপত্র তারা কারা কর্তৃপক্ষ হাতে পেয়েছে এবং সে মোতাবেক তারা তাদের মুক্তি দেওয়ার বিষয়ে সকল ব্যবস্থা তারা নিয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই, অর্থাৎ যারা কারা অভ্যন্তরে আছেন কারাগারে, তাদের স্বজনরা সকাল থেকেই কারাগারের সামনে ভিড় জমাচ্ছেন এবং নানা বয়সের ছোট ছোট শিশু বাচ্চা কোলে নিয়ে তারা স্বজনের অপেক্ষা করতেছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা অনেক ফুল নিয়ে এসেছেন, মিষ্টি নিয়ে এসেছেন এবং কারাগারের সামনে প্রচন্ড মানুষের ভিড় এবং তাদের স্বজনদের ভিড় রয়েছে। এবং যারা যারা আস্তে আস্তে কারাগার থেকে দু একজন করে বেরিয়ে আসতেছেন এবং তাদেরকে ফুল দেওয়া হচ্ছে এবং তাদের মিষ্টি খাওয়ানো হচ্ছে, এই সকল কর্মকাণ্ড এখন চলতেছে এখানে। আর বিশেষ করে যেহেতু কারা অভ্যন্তরে থেকে বের হওয়ার তাদের সময় লাগতেছে, তাদের স্বজনরা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করেও অনেকটা উৎফুল্ল চিত্তে তারা কারাগারের সামনে তারা অপেক্ষা করতেছেন। আর বিশেষ করে যে সমস্ত বিডিআর সদস্যরা বের হচ্ছেন, বের হওয়ার সাথে সাথেই এই স্বজনদের সাথে তারা কোলাকুলি করছেন। আবেগে অনেকেই মানে কেঁদে ফেলছেন যে তারা দীর্ঘদিন পরে তারা মুক্ত বাতাসে তারা তাদের স্বজনদের সাথে মিলিত হতে পেরেছে। আর একটু সময় লাগবে আমাদেরকে বলেছেন কারা কর্তৃপক্ষ যে একত্রে সবগুলো মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না, যাদেরকে যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং আস্তে আস্তে সারা দিন লাগতে পারে এরকম আমাদেরকে জানালেন কারা কর্তৃপক্ষ। এই ছিল এখানকার অবস্থা। কথা। কাশিমপুর কারাগার থেকে বিডিআর সদস্যদের মুক্তির খবর জানছিলাম। বাংলাদেশে জুলাই আগস্ট নৃশংসতার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরি করার কাজ চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে তিনি কথা জানিয়েছেন। তুর্ক বলেন, এই প্রতিবেদন বাংলাদেশ সরকারের পাশাপাশি জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কেও দেয়া হবে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ নিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘকে ধন্যবাদ দেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনে অব্যাহত সহযোগিতার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা গত কয়েক মাসে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন।
ওদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ফিফা প্রধান। সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নে আশা প্রকাশও করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরের খবরটি জানানো হয়েছে। সাক্ষাতে ইনফান্তিনো ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশের সহায়তার আশ্বাস দেন। ইনফান্তিনো বলেন, ফিফা সৌদি আরবের নারী ফুটবলে সাহায্য করবে, যা সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীরাও ফিফার পদক্ষেপ উপকৃত করবে। বাংলাদেশের চলমান তারুণ্যের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল ইনফান্তিনোকে, তবে ব্যস্ততার কারণে আসতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। কুয়াশায় শুধু রাজধানী নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদ নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়ছেন দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত ব্যাহত থাকতে পারে। হেফাজত ইসলামের অনুষ্ঠান থেকে ফেরার পথে আটক হয়ে আয়নাঘরে ১.৫ মাস বন্দী ছিলেন টাঙ্গাইলের শফিক। আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সদস্য বলে তাকে আটক করে সাদা পোশাকের পুলিশ। ২ বছর কারাভোগ করেন শফিক। পরে ঘরবাড়ি বিক্রি করে জামিনে বেরিয়ে চলে যান আত্মগোপনে। ৫ আগস্টের পর ফিরে আসেন নিজ গ্রামে। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের কাছে জানালেন তার সেই দুর্বিষহ দিনের কথা। টাঙ্গাইল থেকে মোহাব্বত হোসেনের পাঠানো রিপোর্ট। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে একদম বসায় ফেললো, বসায় চোখ বেঁধে ফেললো, হ্যান্ডকাপ পরায় ফেললো, হ্যান্ডকাপ পরে একদম যেভাবে ছিনতাই করে নিয়ে যায় ঠিক সেইভাবেই নিল। আয়না ঘরের বন্দিশালার লোমহর্ষক সেই দিনগুলোর কথা এনটিভিকে জানালেন শফিক। রুম থেকে যখন আমাকে বের করতো তখন চোখ বেঁধে নিয়ে আবার হ্যান্ডকাপ পরে নিয়ে যাইতো, তখন বলতো যে আপনার আজকে শেষ দিন, কালেমা পড়ে নেন। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যাওয়াই কাল হয়েছিল তার জীবনে। জানান, সমাবেশ থেকে বাড়ি ফেরার পর তার উপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে ২০১৪ সালের ১০ আগস্ট সদর উপজেলার সদলপুর গ্রামের বাড়িতে সাদা পোশাকে কিছু লোক এসে তার নাম জিজ্ঞাসা করে। চোখ হাত বেঁধে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। সেই থেকে শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। টানা ১.৫ মাস চলে বর্বর নির্যাতন। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। পরে তাকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সক্রিয় সদস্য বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২ বছর জেল খাটার পর সম্পত্তি বিক্রি করে জামিন পান তিনি। পরে প্রাণ বাঁচাতে পরিবারের অজান্তে চলে যান আত্মগোপনে। মনে হয়েছে অনেক সময় যে আর ফিরে আসবো না, আবার অনেক সময় মনে হয়েছে না, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোথাও কোনোভাবে যদি বাইসে থাকে তাহলে আল্লাহ আনবো। আমার মনে হয়েছে যে হয়তো কেউ মেরে হালাই দিছে, কোন হাতে পান ফালাই দিছে মেরে। ৪৪ দিন পাই নাই, পাওয়ার কারণে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গ্রামের বাড়িতে চলে আসেন শফিক। তাকে দেখে পরিবারের সবাই হতবাক হয়ে যান, কারণ বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। ২জন লোক আইসা আমাকে একটা রুমে নিয়ে গেল। তো রুমে নিয়ে আমার চোখ খুললো, তখন দেখি যে আমি শুধু এই কবরের মতো একটা রুম, মানে চাপা, ছাদ অনেক উঁচা। ওইখানে শুধু একটা লাইট ছিল, কিন্তু বিকট একটা আওয়াজ ছিল, ব্যাপক একটা আওয়াজ ছিল। ওই সময় হ্যান্ডকাপ খুইলে আবার রশি দিয়ে হ্যান্ডকাপের মধ্যে রশি বাইর দেয়, আমাকে প্রায় ৫-৬ ঘন্টার মতো ঝুলাই রাখছিল ওই জায়গায়। জঙ্গি তকমা দিয়ে তার জীবনকে যারা নরক বানিয়েছিল তাদের বিচার দাবি করেছেন শফিক। এনটিভি নিউজ ডেস্ক। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেতে শুরু করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। আজ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্যের মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর ১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে
মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে অর্ধশত বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। এক যুগেরও বেশি সময় পর প্রিয় মানুষকে কাছে পেয়ে আপ্লুত স্বজনেরা। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, 168 জনের তালিকা তারা হাতে পেয়েছেন। পর্যায়ক্রমে তাদের মুক্তি দেয়া হচ্ছে। বিনা দোষে আমি এই জেলখানায় ছিলাম এবং আরও লোক ছিল, তারা সবাই বিনা দোষী এবং এখন আমার পরিবারের সাথে অনেক কিছু হারাই ফেলছি। আমার বাবা হারাচ্ছি, মাকে হারাচ্ছি। আজ 16 বছর পরে আজকে আমি মুক্তির আলো দেখতে পারলাম। সত্যি এক অসাধারণ অনুভূতি। 16 বছর পর একটা পরিবার সদস্য ফিরে আসবে, যাকে দেখতাম কিন্তু কখনো একসাথে বসে দেখা হতো না। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগারের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাচ্ছি কেরানীগঞ্জে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের সাথে কথা বলতে। নূর, এখন পর্যন্ত কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন? মিতা, আমরা আজকে সকালে কেরানীগঞ্জ এই কেন্দ্রীয় ঢাকা কেন্দ্রীয় যে কারাগারটি রয়েছে তার সামনে এসে অবস্থান করি। সকাল থেকেই বিডিআর সদস্য যারা মুক্তি পাবেন তাদের যে স্বজন, সেই স্বজনরা ফুলের মালা হাতে এই কারা ফটকের বাইরের যে জায়গাটি, এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং এরপরে যখন ওই বেইল আদেশটি, জামিনের আদেশটি কারাগারে পৌঁছায়, তারপরে একে একে প্রায় 30 জনের মতো বিডিআর সদস্যকে আমরা এই কারাগার থেকে বের হতে দেখেছি। তবে এখান থেকে সর্বমোট 41 জন সদস্যকে, বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হবে এবং তাদের সবার যে প্রক্রিয়া, অর্থাৎ কারাগারের এই আদালতের যে জামিন আদেশটি রয়েছে সেই জামিন আদেশের সঙ্গে পরিবারের সদস্যদের কাগজপত্র খতিয়ে দেখে এই কারা কর্তৃপক্ষ তাদেরকে মুক্তি দেওয়ার যেই আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করার পরে তাদেরকে মুক্তি দিচ্ছেন এবং তারা একে একে বেরিয়ে আসছেন এবং এখন পর্যন্ত অধিকাংশ, অর্থাৎ এখান থেকে যে 41 জনের মুক্তি পাবার কথা রয়েছে তাদের অধিকাংশই মুক্তি পেয়েছেন। তারা তাদের স্বজনদেরকে নিয়ে তাদের যেই গ্রামের বাড়ি অথবা অন্য যে ঠিকানাগুলো রয়েছে সেদিকে তারা চলে গেছেন। কারাগার থেকে বের হবার পরে আমরা বেশ কয়েকজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন তাদের ওপর এক ধরনের জুলুম করা হয়েছে, তাদের ওপরে অন্যায় করা হয়েছে। কোনো ধরনের অপরাধ না করেও, তাদের যেমনটি দাবি, তারা কোনো ধরনের অপরাধ না করেও তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে। দীর্ঘ 16 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। তারা দাবি করেছেন সরকারের কাছে তাদেরকে যেন তাদের যে চাকরিটি ছিল বিডিআরের, সেই চাকরিটি তাদেরকে পুনর্বহাল করা হয় এবং একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত যারা অপরাধী, এই যে নতুন করে যে তদন্ত কমিশন করা হয়েছে সেই তদন্ত কমিশন স্বাধীনভাবে কাজ করে প্রকৃত দোষী, প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়, এই দাবিটি বিডিআরের যে সকল সদস্য এই কারাগার থেকে বেরিয়েছেন, যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, তারা জানিয়েছেন তাদেরকে এই শাস্তির, অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডের আসল আসামি যারা, প্রকৃত দোষী যারা, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মিতা। নূর, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি কাশিমপুর কারাগারের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, বিডিআর সব সদস্যের বের হতে কত সময় লাগতে পারে? মিতা, গাজীপুরের কাশিমপুর কারাগারের মোট বিডিআর বন্দী এখানে রয়েছে 590 জন। আজকে সকাল থেকেই যেভাবে 1 জন 2 জন 5 জন করে বের হচ্ছে, তো এ পর্যন্ত আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেখানে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এখানে বন্দী আছে 128 জন বিডিআর সদস্য। এর মধ্যে কাগজপত্র যাচাই বাছাই করে 13 জন মুক্তি পেয়েছে। আর কাশিমপুর কারাগার 1 মোট বন্দী রয়েছে 84 জন। এর মধ্যে তাদের বিডিআর সদস্যের কাগজপত্র যাচাই বাছাই করে 25 জনকে মুক্তি দিয়েছে এবং কারাগার 2 মোট বন্দী রয়েছে 378 জন। এর মধ্যে এইমাত্র সর্বশেষ যেটা শুনলাম যে 89 জন একযোগে তারা কাশিমপুর কারাগার 2 থেকে মুক্তি দিয়েছে। তো মোট বিডিআর সদস্য এখানে আজকে 127 জন মুক্তি পাওয়ার কথা ছিল, এখানে 127 জনই এখানে মুক্তি পেয়েছে। অলরেডি 127 জন বের হয়ে গেছে। তা এখন আমরা সর্বশেষ শুনলাম যে এখানে 10 জন বিডিআর সদস্যের কাগজ নতুন করে এসেছে।
যদি সেই 10 জনকে আজকে মুক্তি দেওয়া হয়, তাহলে এখান থেকে 137 জন কারাগার থেকে বিডিআর সদস্য মুক্তি পাবে। তো এই ছিল মুক্তির, এখনো যে 127 জন মুক্তি পাওয়ার কথা ছিল তারা বিভিন্ন কারাগার থেকে এই পর্যন্ত তারা মুক্তি পেয়েছেন এবং তারা স্বজনদের সাথে তারা এই কারা এলাকা থেকে অলরেডি চলে গেছেন। বিশেষ করে যারা যে সমস্ত স্বজনরা এখানে ছিলেন সকাল থেকে, তারা ইয়েদের ওই কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাদের সাথে নিয়ে বিভিন্ন ভাবে যানবাহনে তারা এখান থেকে চলে গেছেন। এই ছিল কাশিমপুর কারাগারের সর্বশেষ মুক্তি প্রাপ্তদের অবস্থা। মিথ্যা। কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে জানছিলাম বিডিআর সদস্যদের মুক্তির খবর। বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে পারছে না অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ধারা চলতে থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। আজ জাতীয় প্রেস ক্লাবে 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, প্রশাসন এখনও পূর্বের ভূমিকায় আছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে সংকট মোকাবেলা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফ্যাসিবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠতে পারে। বিএনপি প্রথম থেকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং সহযোগিতা করে আসছে বলে উল্লেখ করেন দলটির মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি এবং মজুত করা চক্রের 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 2 ট্রাক ভর্তি 10,000 বই। জিজ্ঞাসাবাদে প্রেস ও মাউসির কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানালেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের সবার হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। এনসিটিবি হিসেবে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে, যার বেশিরভাগই এখনও বিতরণ করা সম্ভব হয়নি। বিপুল চাহিদা থাকায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রির জন্য চলে যাচ্ছে খোলাবাজারে। সক্রিয় হয়ে উঠেছে খোলাবাজারে বই বিক্রির সিন্ডিকেট। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 10,000 বই জব্দ করে ডিবি। বিক্রির উদ্দেশ্যে বই মজুত করা চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শেরপুরেও ট্রাক ভর্তি প্রাথমিক ও মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ। অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বইয়ের দোকানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সীমান্তে ভারতের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জে ভারত কর্তৃক বাংলাদেশি কৃষকদের ওপর হামলা এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে একথা জানান বিক্ষোভকারীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের বিক্ষোভ সমাবেশে তারা বলেন, আইন না মেনে ভারত ক্রমাগত অবৈধভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং স্থাপনা নির্মাণ করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। 53 বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় 2000 বাংলাদেশি নাগরিক হত্যা এবং অসংখ্য মানুষ আহত হয়েছে দাবি করে বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। অবিলম্বে লে অফ প্রত্যাহার করে বেক্সিমকোর সব পোশাক কারখানা খুলে দেয়া এবং ব্যবসা চলমান রেখে সকল বকেয়া বেতন পরিশোধ করা সহ 3 দফা দাবি জানিয়েছে বেক্সিমকোর কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে রাজধানীর পল্টনে আল রাজি কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। তারা অভিযোগ করেন কিছু দুষ্কৃতিকারী চক্র বেক্সিমকোতে হামলা করেছে, এর সাথে কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নন। রপ্তানি বাণিজ্য শুরুর এবং বিদেশিদের কার্যাদেশ প্রাপ্তির সুবিধার্থে ব্যাংকিং কার্যক্রম এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি দেওয়ারও দাবি জানায় তারা। এই প্রতিষ্ঠানের সাথে ৪২,০০০ কর্মজীবী মানুষ যুক্ত উল্লেখ করে এতগুলো মানুষ যেন বেকার না হয়ে যায় সেই জন্য এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্যরা মুক্তি পেয়েছেন। কারা ফটকে তাদের স্বাগত জানান স্বজনরা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং গাজীপুর প্রতিনিধির সহায়তায় নূর হোসেনের রিপোর্ট। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে সদ্য মুক্তি পাওয়া বাবাকে জড়িয়ে মালিহার এই কান্না আনন্দের। 3 মাস বয়সে মালিহাকে রেখে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে যান বিডিআরের এই সদস্য। জ্ঞান হওয়ার পর থেকেই বাবার আদর থেকে বঞ্চিত ছিলেন মালিহা, তাই বাবার ছোঁয়া পেয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। মালিহার মতোই আবেগ আপ্লুত ছিলেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়ে মুক্তি পাওয়া বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা। আমি 16 বছর 17 বছর জেলে ছিলাম। মুক্তি পেয়ে খুব আনন্দ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া, দেশের মানুষের কাছে। অনেক ভালো লাগতেছে। আমার আবেগের কথা ভেবে বলতে পারতেছি না, কথা বলার ভাষা এক প্রকারে হারিয়ে ফেলছি। গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের সামনেও ছিল একই চিত্র। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করতে ফটকের সামনে ছিল স্বজনদের ভিড়। বিনা দোষে আমি এই জেলখানায় ছিলাম এবং আরও লোক ছিল, তারা সবাই বিনা দোষী এবং এখন আমার পরিবারের সাথে অনেক কিছু হারাই ফেলছি। আমার বাবা হারাচ্ছি, মাকে হারাচ্ছি। আজ 16 বছর পরে আজকে আমি মুক্তির আলো দেখতে পারলাম। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর 1 কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ কারাগার থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিনা অপরাধে এতদিন তাদেরকে বন্দি রাখা হয়েছে। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। মুক্তি পাওয়ায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের ধন্যবাদ দেন মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা। দাবি জানান দ্রুত চাকরিতে পুনর্বহালের। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তারা যেন আমাদের এই বিডিআর ভাইদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং তাদেরকে পুনর্বহাল করে। 16 বছরের বন্দি জীবন শেষে মুক্ত বাতাসে বিডিআরের বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি, বিনা অপরাধে এতগুলো বছর তাদেরকে কারাগারে কাটাতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের আবেদন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করে বিডিআরকে কলঙ্কমুক্ত করা। নূর হোসেন, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুত করা চক্রের 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 3 ট্রাক ভর্তি 10,000 বই। জিজ্ঞাসাবাদে প্রেস ও মাওসির কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। ডিবি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের সবার হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। এনসিটিবি হিসেবে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে, যার বেশিরভাগই এখনও বিতরণ করা সম্ভব হয়নি। বিপুল চাহিদা থাকায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রির জন্য চলে যাচ্ছে খোলাবাজারে। সক্রিয় হয়ে উঠেছে খোলাবাজারে বই বিক্রির সিন্ডিকেট। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 10,000 বই জব্দ করে ডিবি। বিক্রির উদ্দেশ্যে বই মজুত করা চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি,
যাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয় এমন আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শেরপুরেও ট্রাক ভর্তি প্রাথমিক ও মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ। অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বইয়ের দোকানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে পারছে না অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধারা চলতে থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। আজ জাতীয় প্রেসক্লাবে 69 গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, প্রশাসন এখনও পূর্বের ভূমিকায় আছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে সংকট মোকাবেলা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, দেশে বর্তমান অবস্থা বিবেচনায় দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা করে আসছে বলেও উল্লেখ করেন দলটির মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। 2025 সালের শেষে অথবা 26 সালের শুরুতে জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের পহেলা প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। হেফাজত ইসলামের অনুষ্ঠান থেকে ফেরার পর আটক হয়ে আয়নাঘরে 1.5 মাস বন্দী ছিলেন টাঙ্গাইলের শফিক। আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবি সদস্য বলে তাকে আটক করে সাদা পোশাকে পুলিশ। 2 বছর কারাভোগ করেন শফিক। পরে ঘর বাড়ি বিক্রি করে জামিনে বেরিয়ে চলে যান আত্মগোপনে। 5 আগস্টের পর ফিরে আসেন নিজ গ্রামে। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের কাছে জানালেন তার সেই দুর্বিষহ দিনের কথা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে একদম বসায় ফেললো, বসায় চোখ বেঁধে ফেললো, হ্যান্ডকাপ পরায় ফেললো, হ্যান্ডকাপ পরে একদম যেভাবে চিন্তাই করে নিয়ে যায় ঠিক সেইভাবেই নিল। আয়নাঘরের বন্দিশালার লোমহর্ষক সেই দিনগুলোর কথা এনটিভিকে জানালেন শফিক। রুম থেকে যখন আমাকে বের করতো তখন চোখ বেঁধে নিয়ে আবার হ্যান্ডকাপ পরে নিয়ে যাইতো, তখন বলতো যে আপনার আজকে শেষ দিন, কালেমা পড়ে নেন। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যাওয়াই কাল হয়েছিল তার জীবনে। জানান, সমাবেশ থেকে বাড়ি ফেরার পর তার উপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে 2014 সালের 10 আগস্ট সদর উপজেলার সদলপুর গ্রামের বাড়িতে সাদা পোশাকে কিছু লোক এসে তার নাম জিজ্ঞাসা করে। চোখ হাত বেঁধে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। সেই থেকে শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। টানা 1.5 মাস চলে বর্বর নির্যাতন। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। পরে তাকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সক্রিয় সদস্য বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 2 বছর জেল খাটার পর সম্পত্তি বিক্রি করে জামিন পান তিনি। পরে প্রাণ বাঁচাতে পরিবারের অজান্তে চলে যান আত্মগোপনে। মনে হয়েছে অনেক সময় যে আর ফিরে আসবো না, আবার অনেক সময় মনে হয়েছে না, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোথাও কোনোভাবে যদি বাইসে থাকে তাহলে আল্লাহ আনবো। আমার মনে হয়েছে যে হয়তো কেউ মাইরা হালাই দিছে, কোনো হালে পান ফালাই দিছে মাইরে। 44 দিন পাই নাই, পাওয়ার কারণে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গ্রামের বাড়িতে চলে আসেন শফিক। তাকে দেখে পরিবারের সবাই হতবাক হয়ে যান, কারণ বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। দুজন লোক আইসা আমাকে একটা রুমে নিয়ে গেল। তো রুমে নিয়ে আমার চোখ খুললো, তখন দেখি যে আমি শুধু এই কবরের মতো একটা রুম, মানে চাপা, ছাদ অনেক উঁচা, ওইখানে শুধু একটা লাইট ছিল, কিন্তু বিকট একটা আওয়াজ ছিল, ব্যাপক একটা আওয়াজ ছিল। ওই সময় হ্যান্ডকাপ খুইলে আবার রশি দিয়ে হ্যান্ডকাপের মধ্যে রশি বাইর দেয়, আমাকে প্রায় 5-6 ঘন্টার মতো ঝুলায় রাখছিল ওই জায়গায়। জঙ্গি তকমা দিয়ে তার জীবনকে যারা নরক বানিয়েছিল তাদের বিচার দাবি করেছেন শফিক। এনটিভি নিউজ ডেস্ক। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অফ দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি EBRC কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 27তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। আওয়ামী সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানার ওসিকে শাস্তির আওতায় আনা সহ 9 দফা দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা শহরে 0 পয়েন্টে শহীদ বিশাল চত্বরে অবস্থান নিয়ে তাদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দেন। এরপর বিক্ষোভ মিছিল সহ শহরের প্রধান সড়ক হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় বক্তারা জয়পুরহাটে সদর ও পাঁচবিবি থানার ওসিকে শাস্তির আওতায় আনা সহ 9 দফা দাবি জানান। দেশের সীমান্তে ভারতের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জে ভারত কর্তৃক বাংলাদেশি কৃষকদের উপর হামলা ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে একথা জানান বিক্ষোভকারীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের বিক্ষোভ সমাবেশে তারা বলেন, আইন না মেনে ভারত ক্রমাগত অবৈধভাবে সীমান্তে কাঁটা তারের বেড়া ও স্থাপনা নির্মাণ করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। 53 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় 2000 বাংলাদেশি নাগরিক হত্যা এবং অসংখ্য মানুষ আহত হয়েছে দাবি করে বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সকালে নগরী 13 খাদিয়ায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শাহিন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক। সকালে বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দক্ষিণ জেলা যুবদল। নেত্রকোনার বারোহাটায় উপজেলা সাহাতা ইউনিয়নের কদমি দৈলি মাদ্রাসা মাঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এদিকে নওগাঁয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদে তেলাপিয়া, শিং, রুই কাতলা মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়। মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব সহ দলের সিনিয়র নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে সরকারি গুরু দয়াল কলেজ মাঠে শুরু হয়েছে শীতকালীন পিঠা উৎসব। সকালে কলেজে কৃষ্ণচূড়া চত্বরে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর দিলীপ কুমার বড়ুয়া। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন সরকারি গুরু দয়াল কলেজের অধ্যক্ষ আ.ন.ম মোস্তাকুর রহমান। উদ্বোধনের পরপরই বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নিতে ছাত্র শিক্ষকদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষের সমাগম ঘটে। মৌলভীবাজার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার বাহার মর্দান এলাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বিশেষ অতিথি ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে 16টি দল অংশগ্রহণ করছে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনে দেরি হলে ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে 69 গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সভায় অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে ব্যর্থ হচ্ছে। সরকারের নিরপেক্ষতা না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে। জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। আলোচনা সভায় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে অংশীজনের সাথে দূরত্ব সৃষ্টি হলে ইতিহাসে দায় মুক্তি পাবে না অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসে মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন, আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া জিয়াবাদ মুজিববাদ তত্ত্ব নিয়ে। যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া রাজনীতিতে আতাতকারীরা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার আলাদা ফেসবুকে স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তারা। বিএনপিকে ইঙ্গিত করেই তাদের এমন স্ট্যাটাস বলে ধারণা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১-১১ সরকারের প্রস্তাব করছে।
এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। কারাফটকে তাদের স্বাগত জানান স্বজনরা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে সদ্য মুক্তি পাওয়া বাবাকে জড়িয়ে মালিহার এই কান্না আনন্দের। ৩ মাস বয়সে মালিহাকে রেখে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে যান বিডিআরের এই সদস্য। জ্ঞান হওয়ার পর থেকেই বাবার আদর থেকে বঞ্চিত ছিলেন মালিহা, তাই বাবার ছোঁয়া পেয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। মালিহার মতোই আবেগ আপ্লুত ছিলেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়ে মুক্তি পাওয়া বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা। খুব আনন্দ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া দেশের মানুষের কাছে। আবেগের কথা ভেবে বলতে পারতেছি না, কথা বলার ভাষা এক প্রকারে হারিয়ে ফেলছি। 16 বছরের অপেক্ষা আজকে মানে বাস্তবে পরিণত হয়েছে। এতদিন মনে করছি স্বপ্ন। গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের সামনেও ছিল একই চিত্র। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করতে ফটকের সামনে ছিল স্বজনদের ভিড়। আমার পরিবারের সাথে অনেক কিছু হারাই ফেলছি, আমার বাবা হারাচ্ছি, মাকে হারাচ্ছি। আজ 16 বছর পরে আজকে আমি মুক্তির আলো দেখতে পারলাম। এই অনুভূতি বলে বোঝানোর মতো না। 17 বছর পর আমার বাবা আসতেছে। বাবা থাকার পরও কখনো বাবার আদর কি এটা কখনো পাই নাই। 16 বছর যে অপেক্ষা, সেই অপেক্ষা তো কিভাবে কাটছে সেটা তো বুঝতেই পারেন। অপেক্ষা তো আর যায় না, দিন তো শেষ হয়ই না। আমাদের এত আনন্দ মানে বলে প্রকাশ করা যাব না। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর ১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ কারাগার থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিনা অপরাধে এতদিন তাদেরকে বন্দি রাখা হয়েছে। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। মুক্তি পাওয়ায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের ধন্যবাদ দেন মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা। দাবি জানান দ্রুত চাকরিতে পুনর্বহালের। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তারা যেন আমাদের এই বিডিআর ভাইদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং তাদেরকে পুনর্বহাল করে। 16 বছরের বন্দি জীবন শেষে মুক্ত বাতাসে বিডিআরের বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি, বিনা অপরাধে এতগুলো বছর তাদেরকে কারাগারে কাটাতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের আবেদন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করে বিডিআরকে কলঙ্কমুক্ত করা। নূর হোসেন, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি একথা জানান। সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, এই সফর থেকে ভালো ফল আসবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। গত বছরের জুলাই আগস্টের আন্দোলন দমনে সংঘটিত অপরাধ তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে ভলকার তুর্ক জানান মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। বলেন, এই প্রতিবেদন বাংলাদেশ সরকারের পাশাপাশি জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়েও দেয়া হবে। এ সময় তদন্ত করার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। পরে আরেকটি বৈঠকে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেইগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠক প্রসঙ্গে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের পাশাপাশি বড় বড় কোম্পানির কর্তা ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করছেন।
এই 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনূসের প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে। উনি ইউএস এর, জার্মান, টার্কিশ, চাইনিজ এদের ইনভেস্টরকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার মানে এক্সপোর্ট হাব। তো আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কলামার্ড। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন ভিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে সিআইডি নিয়ম বহির্ভূত তদন্ত করেছে এমন মন্তব্য করে দুদক মহাপরিচালক বলেছেন, এ নিয়ে তদন্তের এখতিয়ার শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের। ইতোমধ্যেই দুদকের পক্ষ থেকে রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত করতে সিআইডিকে অবহিত করা হয়েছে। অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক কারাবন্দী মেজর জেনারেল জিয়াউল হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। 2016 সালের 4 ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় 10 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 810 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় এই চুরির ঘটনা আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। ঘটনার 39 দিন পর মতিঝিল থানায় মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 3 কোটি 50 লাখ ডলার। তদন্তের দায়িত্ব পাওয়ার পর 9 বছরে 79 বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে সিআইডি। ইতিমধ্যে সংস্থাটি রিজার্ভ চুরির ঘটনার সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 14 জনের সংশ্লিষ্টতা পেয়েছে। তবে সিআইডির তদন্ত করার কোনো এখতিয়ার নেই দাবি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তফসিলভুক্ত অপরাধ হওয়ায় এই ঘটনার তদন্তের অধিকার রয়েছে শুধুমাত্র দুদকের। আইন অনুযায়ী এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা প্রয়োজনীয় সংস্কার করতে না পারলেও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে দালিলিক প্রতিশ্রুতি নিতে পারে। এর ফলে নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে পারবে জনগণ, এমন মত রাজনীতি বিশ্লেষকদের। দেশকে গণতান্ত্রিক করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা জরুরি বলেও মনে করেন তারা। নির্বাচন, সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে দেখুন মুকসিমুল হাসানের আরেকটি রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের পতন হয়। নতুন বাংলাদেশ গঠনে তৈরি হয় জন আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন এদেশের মানুষ। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এত বেশি এবং এত বেশি প্রত্যাশা, একটা কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো সম্ভবই না, এমনকি একটা নির্বাচিত সরকারের পক্ষেও খুব দ্রুত এত রকমের পরিবর্তন আনা সম্ভব নয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে একটু আকাশচুম্বী এক্সপেকটেশনের থেকে একটু গ্রাউন্ড রিয়ালিটিস এর দিকে নিয়ে আসা।
একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু কবে হবে নির্বাচন আর কতটুকু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, এসব বিষয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মতৈক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। 2 টার্মে প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট থাকবে, কিংবা ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, 2 কক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট। এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে মতৈক্য হতেই পারে। কিছু সুপারিশ আছে যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, তো সেই জন্যই তো ঐক্যের আলোচনা করা। একটা সংবিধান এমনভাবে রচনা করতে হবে যেটাকে নিয়ে খুব বড় ধরনের সমালোচনা করার কোনো সুযোগ নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতান্ত্রিক চর্চাটা আমরা সবসময় করতে পারি না। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার সব থেকে বেশি দরকার, কারণ রাজনৈতিক দলগুলাই হচ্ছে রাজনীতিকে পরিচালনা করবে। অতএব রাজনৈতিক দলগুলোকে আরো বেশি এদিকে মন দিতে হবে, যে তারা যাতে নাকি তাদের ভিতরে গণতন্ত্র থাকে। সেই সাথে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা সব সংস্কার করতে না পারলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের পথে হাঁটতে পারে। আমরা যদি আগামী নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত্য সংস্কারের ইস্যুগুলোতে করে ফেলতে পারি এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা সম্মত দলিলে স্বাক্ষর করাতে পারি, এবং সেইটা হবে মানে জনগণের কাছে একটা বড় পুঁজি, বড় হাতিয়ার, যেটা দিয়ে জনগণ যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার পর এগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করার একটা শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান কিন্তু তৈরি হবে। বর্ষিয়ান এই 2 রাজনীতি বিশ্লেষক মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, অর্থনীতির চাকা সচল রেখে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুত করা চক্রের 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 3 ট্রাক ভর্তি 10,000 বই। জিজ্ঞাসাবাদে প্রেস ও মাউসির কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানালেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আপিল শাহরিয়ারের রিপোর্ট। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের সবার হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। এনসিটিবি হিসেবে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে, যার বেশিরভাগই এখনও বিতরণ করা সম্ভব হয়নি। বিপুল চাহিদা থাকায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রির জন্য চলে যাচ্ছে খোলাবাজারে। সক্রিয় হয়ে উঠেছে খোলাবাজারে বই বিক্রির সিন্ডিকেট। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 10,000 বই জব্দ করে ডিবি। বিক্রির উদ্দেশ্যে বই মজুত করা চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি, এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শেরপুরেও ট্রাক ভর্তি প্রাথমিক ও মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ। অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বইয়ের দোকানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।